গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা আবারও বোর্ডে ফিরে এসেছি এবং আজকের টপিক কিন্তু কোনো টেক্সট বুকের কোনো সাবজেক্ট নয়, টেক্সট বুকের কোনো বিষয় নয়। আজকে আমরা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি, যেটা ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো ক্লাসের স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে নাকি বুঝে গেছো, অথবা এখানে বোর্ডে ওপরেই লেখা আছে দেখতেই পাচ্ছ, যে JEE বা JEE। তো এই JEE ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। আজকের এই ভিডিওতে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে ডিটেলস আলোচনা করব। কত রকমের জয়েন্ট এন্ট্রান্স হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে JEE মেন থেকে শুরু করে JEE অ্যাডভান্স থেকে শুরু করে এই ব্যাপারগুলো কি, কোন কোন এজেন্সি এদের পরীক্ষা নেয়, কখন পরীক্ষা হয়, কত টাকা ফিস লাগে, কোন কোন সাবজেক্টের উপর এই পরীক্ষাগুলো হয় এবং এই পরীক্ষাগুলো কত নাম্বারের হয়, কিরকম প্রশ্ন হয়, নেগেটিভ মার্কিং কত থাকে, এই পরীক্ষাগুলো দিয়ে তোমরা কোন কোন ইনস্টিটিউটে ভর্তি হতে পারো, এই সমস্ত খুঁটিনাটি ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে এই ভিডিওটা তোমরা প্রত্যেককে, যারা ক্লাস 11 পড়ছো, ক্লাস 12-এ উঠেছো, বা যারা ক্লাস 12 পাস করে গিয়ে জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার কথা ভাবছো, তারা অবশ্যই ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে দেখতে থাকো। পুরোটাই নলেজেবল একটি ভিডিও। আর এই ধরনের ভিডিও বানানোর কারণটা কি, সবার প্রথম বলি, আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা এই জয়েন্ট এন্ট্রান্স, বিশেষ করে WB JEE মেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পিছিয়ে পড়ছে। বিগত কয়েক বছরের রেজাল্ট দেখলে দেখা যাবে যে অন্যান্য বোর্ড লাইক CBSE, ISC এরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। যেমন 2020 সালের রেজাল্টের কথাই যদি আমি বলি, 2020 সালের রেজাল্টটা তোমরা যদি কেউ খেয়াল করে থাকো, দেখবে মেধা তালিকায় কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা কেউই নেই। সেখানে CBSE, ISC বোর্ডের ছাত্রছাত্রীরা আছে। তো বাংলা মিডিয়ামের ছেলেরা কেন নেই? তাদের মধ্যে কি ট্যালেন্টের অভাব আছে? কখনোই নয়। প্রতিভা তাদের মধ্যে আছে, কিন্তু দুটো কারণে তারা মেধা তালিকায় আসতে পারে না বা জয়েন্টে ভালো রেজাল্ট করতে পারে না। প্রথম কারণ হচ্ছে সচেতনতার অভাব। হ্যাঁ, পরীক্ষাটা কেন দেবো, দিয়ে আমার কি ভবিষ্যতে লাভ আছে, এই সচেতনতা না থাকার জন্য অনেকেই কিন্তু ক্যাজুয়ালি পরীক্ষাটা দেয়, এই দিতে হয় দিলাম। আর 2 নম্বর কারণ হচ্ছে, এই জয়েন্ট এন্ট্রান্স কিন্তু ছেলেখেলা ব্যাপার নয়, যে এইচএস এর মতোই কোশ্চেন আসবে, আমি এইচএস পড়লাম, সাথে সাথে জয়েন্ট দিয়ে দিলাম, পাস করে গেলাম, ভালো র্যাঙ্ক হয়ে গেল। দিস ইজ নট লাইক দ্যাট। তাহলে তোমাদের কি করতে হবে? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন, কৌশলগত প্রস্তুতি। এই নির্দিষ্ট কৌশলে তোমাকে প্রস্তুতি না নিলে কখনোই জয়েন্ট এন্ট্রান্সে ভালো কিন্তু ফল তোমরা আশা করতে পারবে না। এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা, বেশিরভাগ ছেলেরা পিছিয়ে পড়ে। যাতে তাদেরকে কিছুটা সচেতন করা যায়, কিছুটা ইনফরমেশন এর ব্যাপারে দেওয়া যায়, উৎসাহিত করা যায়, তার জন্যই আজকে আমার এই ভিডিও। চলো দেরি না করে আজকে আমরা জয়েন্ট এন্ট্রান্স কত প্রকারের সেটা প্রথমে জেনে নিই। প্রথমেই দেখো, JEE কে আমরা 3টে ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে WBJEE। WBJEE ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষাটা নেওয়া হয়। ডিটেলসে আমি আসবো। তারপরে বলি আরেকটা আছে, যেটা হচ্ছে JEE মেন। এটা কিন্তু সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সও বলা হয়ে থাকে, কারণ এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা হয়। এরও ডিটেলস আমি আসবো। তারপরে শেষ যেটা হচ্ছে এবং সব থেকে টাফ বলা যায়, সেটা হচ্ছে JEE অ্যাডভান্স। এই JEE অ্যাডভান্স কিন্তু JEE মেনে যারা প্রথম দিকে র্যাঙ্ক থাকে, সেই প্রথম দিকের র্যাঙ্ক হোল্ডারদের মধ্যে থেকে JEE অ্যাডভান্স ক্যান্ডিডেট পরীক্ষার্থীদের বেছে নেওয়া হয়। তারা JEE অ্যাডভান্সের পরীক্ষায় বসতে পারবে। কারা বসতে পারবে? যারা JEE মেনেতে প্রথম দিকে র্যাঙ্ক আছে। এখন JEE অ্যাডভান্স হচ্ছে মোস্ট টাফ এক্সাম জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে, যেটা খুবই টাফ বলা যেতে পারে, কঠিন বলা যেতে পারে। তো সেই পরীক্ষাটা অবশ্যই বুঝতেই পারছো কি লেভেলের হবে। তো সেটা নিয়ে একদিন আমি পুরো ডিটেলস নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে যে দুটো মেন, যেমন JEE মেন আর WBJEE, এই দুটো মেন জয়েন্ট এন্ট্রান্সের বিষয়ে আলোচনা করব, কারণ এই দুটো জয়েন্ট এন্ট্রান্সই তোমরা ম্যাক্সিমাম ছেলেরাই দেবে বা দিতে পারবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি JEE অ্যাডভান্সটা কভার করব। তাহলে আজকে আমরা ডিটেলস প্রথম দুটো সম্পর্কে আলোচনা করে নেব। প্রথম আমি তুলনাটা করব, এদিকে দেখো থাকবে WBJEE আর এদিকে থাকবে JEE মেন। প্রথম বলবো যে WBJEE এর ক্ষেত্রে পরীক্ষা নেয় কোন এজেন্সি? কোন এজেন্সি পরীক্ষা নেয়? পরীক্ষা নিচ্ছে WBJEE এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, অর্থাৎ WBJEEB, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষাটা নেয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত। আর JEE মেন এর পরীক্ষাটা নেয় NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
এবার তোমরা নামটা শুনেই বুঝতে পারছো এটা ন্যাশনাল, এন ফর ন্যাশনাল, টি ফর টেস্টিং, এ ফর এজেন্সি। তো ন্যাশনাল মানে বুঝতে পারছো জাতীয়, অর্থাৎ জাতীয় মানে হচ্ছে পুরো ভারতবর্ষে কিন্তু এই পরীক্ষাটা হয়, অল ইন্ডিয়া বেসিস, অর্থাৎ পুরো ভারতবর্ষের সমস্ত ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করতে পারবে। তেমনি তোমরা পুরো ভারতবর্ষেরই নির্দিষ্ট ইনস্টিটিউটে কিন্তু তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউটগুলোতে তোমরা ভর্তি হতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইনস্টিটিউট, সেগুলো কি ধরনের সেটা আমি আসবো ডিটেলসে। পরীক্ষা কিন্তু বাইরের ছেলেরাও দিতে পারে, বাইরের স্টেটের ছেলেরাও দেয়, বিহার ইউপির ছেলেরা বেশিরভাগ দেয়, কিন্তু ভর্তি হতে হবে তাদেরকে ওয়েস্ট বেঙ্গলেরই ইনস্টিটিউটগুলোতে, আদার কোনো ইনস্টিটিউটে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে না। এরপর আমি আসবো পরীক্ষাগুলো কোন সময় হয়। দেখো, WBJEE সাধারণত পরীক্ষা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, এই সময়টা হচ্ছে WBJEE পরীক্ষা হওয়ার সময়কাল। এবারে যেমন 2020 সালে WBJEE হয়েছিল 2 ফেব্রুয়ারি 2020, ঠিক আছে। এখন জেডবলই মেন কিন্তু বছরে দুবার হয়, আর WBJEE কিন্তু বছরে একবারই হয়। আর জেডবলই মেন বছরে দুবার কোন কোন সময় হয়, একটা হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে এপ্রিল। এখন দেখো, 2020 সালের জানুয়ারির যে পরীক্ষাটা সেটা ঠিকঠাক টাইমেই হয়েছিল, জানুয়ারিতেই হয়েছিল, কিন্তু এপ্রিলের পরীক্ষাটা সেই সময় করোনার জন্য লকডাউন চলছিল, যার জন্য এপ্রিলের পরীক্ষাটা লেট করে সেপ্টেম্বরে কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। মোট কথা তোমরা দুটো পরীক্ষা প্রত্যেক বছর কিন্তু জেডবলই মেনের পাবে, ওকে। এরপর দেখো, এরপর আসবো আমরা পরীক্ষায় বসার যোগ্যতা। প্রথমেই বলবো WBJEE ক্ষেত্রে পরীক্ষায় বসতে হলে তোমাদেরকে ন্যূনতম 17 বছর বয়স হতে হবে। ন্যূনতম 17 বছর বয়স হওয়ার সাথে সাথে তোমাদেরকে অবশ্যই ক্লাস 11-12 লেভেলে ফিজিক্স আর ম্যাথ এই দুটো সাবজেক্ট তোমাদের কম্পালসারি থাকতে হবে। ফিজিক্স ম্যাথ থাকার পর থার্ড আরেকটা সাবজেক্ট তোমাদেরকে এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট হিসেবে বেছে নিতে হবে। অর্থাৎ ফিজিক্স থাকবে প্লাস ম্যাথ থাকবে কম্পালসারি, তার সঙ্গে হয় কেমিস্ট্রি থাকবে, না হয় বায়োটেকনোলজি থাকবে, না হয় বায়োলজি থাকবে, না হয় কম্পিউটার সায়েন্স থাকবে, না হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে, না হয় কোনো টেকনিক্যাল ভোকেশনাল কোর্সে তুমি যুক্ত হতে হবে। এই যে কোনো তিনটে তোমাকে এই 6টার মধ্যে থেকে যে কোনো একটা, আর ফিজিক্স ম্যাথ কম্পালসারি, অর্থাৎ ফিজিক্স প্লাস ম্যাথ এই দুটো কম্পালসারি, প্লাস এই 6টার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে বেছে নিয়ে এই তিনটে সাবজেক্ট কিন্তু অবশ্যই নিয়ে পড়ে থাকতে হবে, তবেই তোমরা WBJEE তে বসতে পারবে। ঠিক একইভাবে জেডবলই মেনের ক্ষেত্রে একটু পদ্ধতিটা অন্যরকম। এখানে কিন্তু পরপর 3 বছরের বেশি পরীক্ষা দেওয়া যায় না, যেটা WBJEE ক্ষেত্রে নেই। জেডবলই মেনের ক্ষেত্রে পরপর 3 বছর মানে, ধরো তুমি 2021 সালে পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, 2021 সালে তোমাকে যদি পরীক্ষা দিতে হয় জেডবলই মেনে, তাহলে অবশ্যই তোমাকে 2019 অথবা 20 সালে পাস করে থাকতে হবে। কেন না, 2019 সালে যদি পাস করে থাকো তাহলে 2019-এ হয় জেডবলই মেন দিয়েছো, 2020-তে দিয়েছো, 2021-এ দিতে পারবে। ম্যাক্সিমাম পরপর 3 বছর এইচএস পাস করার পর দিতে পারবে। যারা 2020 সালে পাস করবে তারা 2020-তে দিলে, 2021-এ দিলে, 2022-এও দিতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ফাইনাল ইয়ারে যখন অ্যাপিয়ারিং হবে সেই বছরও কিন্তু দিতে পারবে জেডবলই মেনটা। তো প্রথম মোদ্দা কথা হচ্ছে জেডবলই মেন তোমরা পরপর 3 বছরের বেশি দিতে পারবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় যোগ্যতা হচ্ছে তোমাদের যে ঠিক একই WBJEE মধ্যে মতোই ফিজিক্স আর ম্যাথ এই দুটো সাবজেক্ট কম্পালসারি নিয়ে পড়তে হবে 11-12 লেভেলে। সাথে এই যে 6টা এখানে সাবজেক্ট দিয়েছি, এই 6টার মধ্যেই যে কোনো একটা সাবজেক্টকে 3 নম্বর হিসাবে নিয়ে 3টে সাবজেক্ট তৈরি করতে হবে, তবে তোমরা জেডবলই মেনে বসতে পারবে, ওকে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা এই বোর্ডের স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে সেটাকে জুম করে দেখতে পারো। বুঝতে যদি তাও অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করতে পারো, কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ যেখানে খুশি জয়েন করো, দিয়ে আমাদের প্রশ্ন করো, আমরা আমাদের সাধ্যমতো তোমার প্রশ্নের উত্তর দেবো। এবং WBJEE ক্ষেত্রে এই যে 3টে সাবজেক্ট হবে, এই 3টে সাবজেক্ট কিন্তু 45% নাম্বার নিয়ে তোমাকে পাস করতে হবে, এবং সাথে ইংলিশে তোমাদের কিন্তু 30% মার্কস রাখতে হবে WBJEE ক্ষেত্রে, যেটা জেডবলই মেনের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো পার্সেন্টেজের বাধ্যবাধকতা নেই। এরপরে আমি আসবো ফিজ। এই পরীক্ষায় বসার জন্য কত টাকা ফিজ লাগে, বা অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিজ লাগে। WBJEE ক্ষেত্রে যে সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরির ছেলেমেয়েরা আছো, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 700 টাকা ফিজ লাগবে। আর ST SC OBC যারা রিজার্ভ ক্যাটাগরি আছো তাদের জন্য কিন্তু এখানে 500 টাকা ফিজ লাগে পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক জেডবলই মেনের জন্য কিন্তু কি হয় না, 650 টাকা ফিজ লাগে কাদের জন্য, এদের জন্য লাগে জেনারেল, OBC এবং EWS অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন যারা দেয়,
তো এই তিনটে ক্যাটাগরির জন্যই কিন্তু 650 টাকা ফিস লাগবে জেডব্লিউ মেনের জন্য। আর 325 টাকা অর্ধেক ফিস হয়ে যাবে কাদের জন্য, যারা রিজার্ভ ক্যাটাগরি আছে, এসসি, এসটি, পিডব্লিউডি, যারা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি আছে, সাথে কিন্তু ফিমেল অর্থাৎ ছাত্রীদের কিন্তু জেডব্লিউ মেনে 325 টাকা ফিস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। ওকে, তো এই হলো পরীক্ষার ফিস। এরপর আমি বলবো কোন কোন সাবজেক্টের উপর এই পরীক্ষাগুলো হয়। জেডব্লিউ মেন এবং ডাব্লিউবি জেডব্লিউ দুটোর ক্ষেত্রে কিন্তু ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ এই তিনটে সাবজেক্ট নিয়ে কিন্তু পরীক্ষা হয়, ঠিক আছে। কিন্তু ডাব্লিউবি জেডব্লিউর ক্ষেত্রে ম্যাথের উপর প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়, আর জেডব্লিউ মেনের ক্ষেত্রে তিনটে সাবজেক্টের উপরেই কিন্তু ইকুয়াল ওয়েটেজ থাকে, কিন্তু ডাব্লিউবি জেডব্লিউর ক্ষেত্রে ম্যাথের উপর প্রায়োরিটি সবসময় বেশি দেওয়া হয়। কেন দেওয়া হয় এর ডিটেলসটা আমি আসছি এই ভিডিওতে, ওয়েট করো, ধৈর্য ধরো, শুনতে পাবে। এরপরে আমি বলবো যে মোট কত নম্বরের পরীক্ষা হয়। দেখো ডাব্লিউবি জেডব্লিউ মোট 200 নম্বরের পরীক্ষা হয়। 200 নম্বরটা কিভাবে ভাগ করা হয়, সাবজেক্ট এখানে তিনটে, তার মধ্যে ম্যাথে চলে যায় 100 নাম্বার, আর ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট মিলিয়ে কোশ্চেন হয় 100 নম্বরে। এবার বুঝতে পারছো ম্যাথে কেন আমি প্রায়োরিটি বেশি দেওয়া হয় বললাম, কারণ শুধুমাত্র ম্যাথ থেকে 100 নম্বরের প্রশ্ন আসবে, ফিজিক্স কেমিস্ট্রি দুটো মিলিয়ে একসাথে কিন্তু 100 নম্বরের প্রশ্ন আসবে, এবং সময়টা ম্যাথের জন্য ফার্স্ট হাফে 2 ঘন্টা, আর ফিজিক্স প্লাস কেমিস্ট্রির জন্য একসাথেই কোশ্চেন আসবে, এটা সেকেন্ড হাফে হয়, এটা 2 ঘন্টা। তাহলে এই হলো টোটাল 200 নম্বর ডাব্লিউবি জেডব্লিউর ক্ষেত্রে। জেডব্লিউ মেনের ক্ষেত্রে চলে আসি। জেডব্লিউ মেনের ক্ষেত্রে তোমাদের এই তিনটে সাবজেক্টের জন্য সমান 100 প্লাস 100 প্লাস 100, তিনটের জন্য 100 100 করে 300 মোট নাম্বারের পরীক্ষা হয়, ঠিক আছে। 300 নাম্বারের মোট পরীক্ষা হয় জেডব্লিউ মেনের ক্ষেত্রে, এবং সময়সীমা প্রত্যেকটার জন্যই 1 ঘন্টা 1 ঘন্টা করে হিসাব করে টোটাল 3 ঘন্টা তোমাদের সময় দেওয়া হয়, এবং এই পুরো পরীক্ষাটাই হয় সিবিটি মাধ্যম। সিবিটি মাধ্যম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ জেডব্লিউ মেনটা পুরোটাই কম্পিউটারে হয়, কিন্তু ডাব্লিউবি জেডব্লিউ কিন্তু তোমাদের খাতায় কলমে হবে। ওকে, এরপর আমি আসবো তোমরা এই পরীক্ষাগুলো দিয়ে কি কি কোর্স করতে পারবে। প্রথমত ডাব্লিউবি জেডব্লিউ দেওয়ার ফলে তোমরা প্রথম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিই বা বিটেক এই দুটো কোর্স করতে পারবে। বিই মানে হচ্ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, শর্টে বিই, আর বিটেক হচ্ছে ব্যাচেলার অফ টেকনোলজি। অনেকে বলে বিটেকটা নাকি বিইর থেকে বেশি গুরুত্ব পায় বা বেশি প্রাধান্য পায়, যাই হোক আমি সেটা মনে করি না। বিই বিটেক দুটোই যদি ভালো ইনস্টিটিউশন থেকে ভালো রেজাল্ট করে ভালো স্কিলের সাথে পাস করা যায়, দুটোই সমতুল্য, অসুবিধা কিছু নেই। তো ইঞ্জিনিয়ারিং দুটোর ক্ষেত্রে বিই বিটেক কোর্স করতে পারো, অথবা ফার্মাসির ক্ষেত্রে তোমরা করতে পারো বি ফার্ম। যারা ফার্মাসি ওষুধপত্রের লাইনে যাবে তারা বি ফার্ম করতে পারবে। এছাড়া যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চাইবে তারা বি আর্ক করতে পারবে। এই একটাই মাত্র জয়েন্টের পরীক্ষা দিয়ে তোমরা এই এতগুলো কোর্স কিন্তু করতে পারবে। জেই মেনের ক্ষেত্রেও ঠিক কিছুটা একই, তোমরা বিটেক এটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে তোমরা করতে পারবে বি আর্ক বা বি প্ল্যানিং। এখানে কিন্তু ফার্মেসির জন্য আলাদা পরীক্ষা হবে, ফার্মেসির জন্য জিডব্লিউ মেনের এই পরীক্ষাটা হবে না। এখানে কিন্তু বি আর্ক আর বি প্ল্যানিং বলে আরেকটা কোর্স আছে। বি বিটেক, বি আর্ক আর বি প্ল্যানিং এই তিনটে কোর্স কিন্তু, এই তিনটে বা চারটে কোর্স কিন্তু তোমরা জেডব্লিউ মেন থেকে মেন দিয়ে করতে পারো, আর ডাব্লিউবি জেডব্লিউ দিলে এই কটা কোর্স কিন্তু তোমরা করতে পারবে। এবার প্রশ্নটা আসছে যে কোন কোন ইনস্টিটিউশনে তোমরা ভর্তি হতে পারবে। এই কোর্সগুলোর মধ্যে থেকে আমি মূলত আজকে আলোচনা করব যে ইঞ্জিনিয়ারিং গুলো নিয়ে, মেনলি ইঞ্জিনিয়ারিং, সাথে ফার্মাসিও থাকবে। তো আর্কিটেকচারটার কোর্সগুলো আছে, অনেক ইনস্টিটিউশনই আছে, আইআইটি গুলোতেও আছে। তো মেনলি আমাদের ফোকাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি, এবং এর ক্ষেত্রেও তাই ইঞ্জিনিয়ারিং ফার্মাসি। এগুলো করার জন্য তোমাদের মেন যে ইনস্টিটিউট, ডাব্লিউবি জেডব্লিউর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউটেই তোমাকে ভর্তি হতে হবে, প্রথমেই বলেছি। আর জেডব্লিউ মেনের ক্ষেত্রে তোমরা সারা ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি হতে পারো। কোন কোন ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবে, ডাব্লিউবি জেডব্লিউ দিয়ে তোমরা মূলত যেটা করবে ভর্তি হতে পারবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা যে সমস্ত গভর্নমেন্ট, ফুললি গভর্নমেন্ট কলেজ আছে, ঠিক আছে, কিংবা ধরো সেলফ ফিনান্স বা যেগুলো আমরা প্রাইভেট বলি, তো সেলফ ফিনান্স যে কলেজগুলো আছে সেগুলো। আর এটা ছাড়াও গভর্নমেন্ট এইডেড অর্থাৎ সাহায্যপ্রাপ্ত কিছু ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। যেমন যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে গভর্নমেন্ট এইডেড ইউনিভার্সিটি, সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তো এরকম জায়গাগুলোতে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে, ফুললি গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট এইডেড ইউনিভার্সিটি।
আর জেডবলই মেন দিয়ে তোমরা মেনলি ছেলেদের যেটা ফোকাস থাকে জেডবলই মেন দেওয়ার, সেটা হচ্ছে এনআইটিতে ভর্তি হওয়া। আমাদের এখানে জেনে রাখা দরকার 31টা এনআইটি তোমরা ভর্তি হতে পারবে জেডবলই মেন দিয়ে। সাথে তোমাদের এখানে কিন্তু 23টা আইআইটি, এরাও কিন্তু জেডবলই মেনের র্যাঙ্ক দিয়ে চান্স দেয়। সাথে কিন্তু 20টা জিএফটিআই। এখন এনআইটি মানে কি? এনআইটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা প্রত্যেকটা রাজ্যে, বেশিরভাগ রাজ্যে কিন্তু এরকম 31টা মোট এনআইটি আছে অল ওভার ইন্ডিয়া। তোমরা এই 31টা এনআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে জেডবলই মেন দিয়ে একমাত্র। তার সাথে 23টা আইআইটি আছে, আইআইটি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই 23টা আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সাথে কিন্তু 20টা জিএফটিআই। জিএফটিআই হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট। কিছু টেকনিক্যাল ইনস্টিটিউট গভর্নমেন্ট ফান্ড দিয়ে বানিয়েছে, গভর্নমেন্টের ফান্ডে চলে, সেই রকম 20টা ইনস্টিটিউশনেও তোমরা কিন্তু জেডবলই মেনের র্যাঙ্ক অনুযায়ী ভর্তি হতে পারবে। এখন এই প্রসঙ্গে বলে রাখি, জেডবলই মেনের যে র্যাঙ্ক বা যে কাউন্সিলিং প্রক্রিয়াটা যে হেল্প করে সেটা হচ্ছে এনটিএ নয়। এনটিএ পরীক্ষা নেয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কিন্তু এদের কাউন্সিলিং প্রক্রিয়াটা করায় একটা আলাদা এজেন্সি, যার নাম হচ্ছে জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি, যাকে সংক্ষেপে বলা হয় JOSAA। জয়েন্ট, JO ফর জয়েন্ট, S ফর সিট, A ফর অ্যালোকেশন, A ফর অথরিটি। অর্থাৎ এরা কিন্তু শুধুমাত্র সিটগুলোকে অ্যালোকেট করবে, কাউন্সিলিং প্রক্রিয়াটাকে সম্পাদন করবে জেই মেনের ক্ষেত্রে JOSAA। ঠিক আছে, এরপর আমি চলে আসবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। WBJEE ক্ষেত্রে কি, জেডবলই মেনের ক্ষেত্রে কি, ডিটেলসে আমি বলবো। প্রথম আমি WBJEE বলেছিলাম যে ম্যাথের জন্য 100 নাম্বার বরাদ্দ থাকে। এই 100 নাম্বারটা এবার কিভাবে ডিভাইড হয় সেটা আমি ডিটেলসে দেখাচ্ছি, ভালো করে দেখো। টোটাল কিন্তু 75টা কোশ্চেন হবে, ঠিক আছে, 75 কোশ্চেন। এবার 75 কোশ্চেনে 100 নাম্বার কিভাবে ডিভাইড হবে দেখো। 50টা কিন্তু এমসিকিউ থাকবে, যে 50টা এমসিকিউ কিন্তু 1 নাম্বার, 50 গুণিত 1 করে 50 মার্কস কিন্তু তোমরা পাবে। যেখানে নেগেটিভ মার্কিং আছে -1/4, বা তোমরা 1/4 ধরে নাও, অর্থাৎ একটা ভুল উত্তর দেওয়ার জন্য তোমাদের 1/4 কাটা যাবে, বা 4টে ভুল উত্তরের জন্য তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এটা হলো ক্যাটাগরি 1 টাইপের কোশ্চেন। এরপর হবে ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন। ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেনে তোমাদের 15টা কোশ্চেন থাকবে। এটাও এমসিকিউ হবে, 4টে অপশন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেনের, যে কোনো একটা কারেক্ট হবে। এবং এখানে 15টা কিন্তু 2 নম্বর করে থাকবে, 30 নম্বরের কোশ্চেন। এবং এখানে নেগেটিভ থাকবে, নেগেটিভ নাম্বার হচ্ছে -1/2 বা শুধু 1/2 বলতে পারো, অর্থাৎ দুটো ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। আর ক্যাটাগরি 3 তে থাকে 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেন কিন্তু 2 নম্বর করে, 10 কোশ্চেন 2 নম্বর করে 20 মার্কস। তো দেখো, প্রথমে হচ্ছে 50, তারপরে 30, 80, আর এখানে হচ্ছে 20, 100 নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্যাটাগরি 3 প্রশ্নগুলোর একটা বিশেষ ধরন আছে, সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। শুধুমাত্র WBJEE কোশ্চেন প্যাটার্ন আর বিভিন্ন দিক নিয়ে বিশেষ আলোচনা করেছি সেই আলাদা একটি ভিডিওতে। যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে WBJEE রিলেটেড যে সমস্ত জিনিস সেগুলোর ডিটেলস আলোচনাটা দেখে নিতে পারো। এখন আমি এটুকুই বলে দিই যে এখানে কিন্তু একাধিক অপশন সঠিক হয়, 1টা 2টো 3টে 4টে সবকটা অপশন সঠিক হয়। যদি সবকটা অপশন তোমরা সঠিক দিতে পারো তবেই তোমরা কিন্তু 2 নম্বর পাবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কোনো নম্বর পাবে না, কারণ এতে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। নেগেটিভ মার্কস কিন্তু 0 ক্যাটাগরি 3 এর জন্য। এই হলো আমাদের WBJEE ম্যাথের ক্ষেত্রে। এবার ম্যাথের পর আসছে ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রি কিরকম কোশ্চেন প্যাটার্ন হয় দেখো, আমি ম্যাথটা মুছে দিচ্ছি, তোমরা যদি মনে করো তো স্ক্রিনশটটা তুলে রাখতে পারো। কেমিস্ট্রি দুটো মিলিয়ে WBJEE এর ক্ষেত্রে 100 নাম্বার হয়। তো এই 100 নাম্বারের জন্য ফিজিক্স থেকে আসে 50 নম্বর, কেমিস্ট্রি থেকে আসে 50 নাম্বার। এবার এই ফিজিক্সের 50 নাম্বার কিভাবে ডিভাইড হয়, প্রথমেই থাকবে 30টা এমসিকিউ, যেগুলো কিন্তু 1 নম্বর করে 30 মার্কস ক্যারি করবে, এবং নেগেটিভ থাকবে 1/4 করে, অর্থাৎ 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। তাহলে এখান থেকে আমি 30 মার্কস পেলাম। তারপরে কিন্তু আরো 5টা থাকবে 2 নম্বর করে, এটাও এমসিকিউ, যে কোনো একটা অপশনই সঠিক হবে, এগুলো কিন্তু 2 নম্বর করে আছে, তাই 10 মার্কস। এবং এখানে কিন্তু নেগেটিভ থাকবে, মাইনাস দিয়ে লিখছি মানে নেগেটিভ 1/2, একটা ভুল করলে 1/2, মানে দুটো ভুল করলে 1 নম্বর। আর শেষ হচ্ছে আরো 5টা কোশ্চেন, এগুলো কিন্তু এমসিকিউ হলেও এর কিন্তু 4টে অপশনের মধ্যে একাধিক উত্তর সঠিক হবে, এবং এর ক্ষেত্রে 2 নম্বর করে 10 মার্কস। এর কিন্তু নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ 0 নেগেটিভ মার্কিং। তো এই হলো ফিজিক্সের 50 নম্বরের ডিভাইড, 30, 10, 10, 50। ঠিক একইভাবে কেমিস্ট্রির নাম্বার বিভাজনটা ওই একই, সেম 50 নম্বর, 50, 50, 100, এবং ফিজিক্স কেমিস্ট্রি টোটাল মিলিয়ে 100 হবে, ম্যাথে 100, টোটাল
তাহলে মার্কস ডাব্লিউবি জেডাব্লিউর ক্ষেত্রে 200। ওকে, আর জেডাব্লিউ মেনের ক্ষেত্রে যদি বলা হয়, এর কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটে থেকেই 100 করে আসে, এবং টোটাল টাইম কিন্তু এর ক্ষেত্রে 3 আওয়ার্স, আর এর ক্ষেত্রে কিন্তু 2 আওয়ার্স। বুঝতে পারছো, এখানে 200 জন্য 2 ঘন্টা হলে 300 জন্য 3 ঘন্টা একই সময় পাবে তোমরা। কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে। এবার দেখো, ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন যা হবে, কেমিস্ট্রিরও তাই হবে, ম্যাথেরও তাই হবে। যে কোনো একটা আমি যদি বলে দিই, বাকিগুলো তোমরা কিন্তু একইভাবে বুঝতে পারবে যে প্যাটার্নটা কিরকম হয়। এখানে দেখো, ফিজিক্সের যে 100 নম্বরের কোশ্চেন আছে তার মধ্যে 20টা এমসিকিউ আসবে। এই 20টা এমসিকিউ মানে কিন্তু 1-2 নম্বরের নয়, এর ক্ষেত্রে কিন্তু 4 নম্বরের, এবং 4 নম্বরের 20টাতেই কিন্তু 80 মার্কস থাকবে, এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু -1 অর্থাৎ 1 করে নেগেটিভ মার্কিং আছে। বুঝতেই পারছো, একটা ভুল হয়ে গেলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। আর তাহলে আমার হলো 80 নাম্বার। এর সাথে সাথে 5টা থাকবে নিউমেরিক্যাল ভ্যালু টাইপ কোশ্চেন, অর্থাৎ ক্যালকুলেশন করে তোমাদেরকে অ্যান্সারটা বার করতে হবে। এই নিউমেরিক্যাল ভ্যালু টাইপ কোশ্চেন এও 4 নম্বর করে এক একটা থাকবে, 20 নাম্বার, এবং এর কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ 0 নেগেটিভ মার্কিং। তাহলে টোটাল 80, 20, 100। এবং এই নাম্বার বিভাজনটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই হবে, কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, ম্যাথের ক্ষেত্রেও তাই, তাই আলাদা করে আর বলার প্রয়োজন নেই। এবং প্রত্যেকটার জন্য 1 ঘন্টা করে টোটাল 3 আওয়ার্সের টাইম পাবে। তাহলে এই হয়ে গেল জেডাব্লিউ মেনের কোশ্চেন প্যাটার্ন। এবার লাস্ট যেটা আমাদের এই ভিডিওর টপিক পড়ে থাকছে, সেটা হচ্ছে এই পরীক্ষাগুলোর কাট অফ কিরকম আছে। প্রথম বলবো, ডাব্লিউবি জেডাব্লিউর কাট অফ বলে কিছু হয় না, কারণ যে পরীক্ষা দেয় সে কোনো না কোনো একটা র্যাঙ্ক পায়, যতটা দূরেই হোক না কেন, 60,000 হতে পারে, 80,000 হতে পারে, 1 লাখ হতে পারে, কিন্তু র্যাঙ্ক একটা পায়। নির্দিষ্ট কোনো কাট অফ যে এর নিচে পেলে ফেল করবে, এর উপরে পেলে পাস করবে, এরকম ডাব্লিউবি জেডাব্লিউর ক্ষেত্রে বিশেষ করে হয় না। কিন্তু জেডাব্লিউ মেনের ক্ষেত্রে একটা কাট অফ হয়, যে কাট অফের উপরে পেলে তবেই তোমরা মেন কোয়ালিফাই করলে, তবেই তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে, আদারওয়াইজ তোমরা কোয়ালিফাই করলে না, কাউন্সিলিং এও পার্টিসিপেট করতে পারবে না। তো গত 2020 সালের লাস্ট যেটা বেরিয়েছে, সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছে, তার যে রেজাল্ট আউট হয়েছে, সেখানে যদি কাট অফটা আমি উল্লেখ করি, জেডাব্লিউ মেনের ক্ষেত্রে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য কাট অফ হচ্ছে 90+। হ্যাঁ, 90+, মানে 300-র মধ্যে 90% নাম্বার তোমাদের পেতে হবে। 90+ মানে একটা পার্সেন্টাইল আসছে, অবশ্যই 90% তোমাদেরকে 300-র মধ্যে পেতে হবে, তবেই তোমরা কিন্তু আনরিজার্ভের ক্ষেত্রে কোয়ালিফাই করতে পারবে। বুঝতেই পারছো, পরীক্ষাগুলো হেলা ভাবে করলে হবে না, এর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশন ক্লাসও এই চ্যানেলে তোমরা ধীরে পাবে, সময় অনুযায়ী পাবে। তাই অবশ্যই এই চ্যানেলের সঙ্গে তোমাদেরকে জুড়ে থাকতে হবে। জুড়ে থাকার জন্য এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে হবে, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে ভবিষ্যতে যখনই আমরা এইসব রিলেটেড ক্লাস নিয়ে হাজির হবো, সেগুলো তোমরা দেখতে পাবে। এই ক্লাস আমরা 9 to 12 সব রকম ক্লাসই নিই, সাথে জয়েন্ট, জেডাব্লিউ মেন সব রকম ক্লাসই নিই। তাই তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, হয়তো ক্লাস 9-এর ক্লাস আপলোড হলো, সেটা থেকে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। ক্লাস 9, 10 সব রকম ক্লাসই আপলোড হবে, তোমরা সেগুলি ইগনোর করবে। যার যে ক্লাসের যেটা প্রয়োজন সে সেই ভিডিওগুলো খুলে দেখবে, তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভিডিও, এরকম ক্লাস তোমরা